দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আপনারা কি কখনো এমন কোনো ভিখারির গল্প শুনেছেন যে কিনা অন্যের দয়ায় জীবন বাঁচিয়ে হঠাৎ করে একদিন দাতার মুখের উপর কাদা ছিটিয়ে বলে, আমার তোমার এই ভিক্ষের দরকার নেই, আমি নিজেই নিজের খাবার জোগাড় করব। আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে আমেরিকা গত 7 দশক ধরে ইসরায়েলকে কোলে পিঠে করে মানুষ করেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, আজ সেই ইসরায়েল খোদ আমেরিকার নেতাদেরকে নাৎসি বা হিটলারের দোসর বলে গালি দিচ্ছে? যদি আপনারা মনে করে থাকেন যে আমেরিকা ইসরায়েল সম্পর্ক এখনো আগের মতোই অটুট আছে, তাহলে আমি বলবো আপনারা জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে করুণ পতনটা মিস করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সামনে ইসরায়েলের ভিতরের এমন এক রাজনৈতিক পতনের চিত্র তুলে ধরব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমাদের তৈরি করা এই কৃত্রিম পরাশক্তি এখন আক্ষরিক অর্থেই খাদের একেবারে শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো কেন নেতানিয়াহু হঠাৎ করে আমেরিকার অস্ত্র না নেওয়ার এই ফাঁকা বুলি আওড়াচ্ছেন এবং এর পেছনের সেই অন্ধকার সত্যটা কি যা খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের মুখের উপরে ছুঁড়ে মেরেছেন। এই চরম সত্যটা হজম করার জন্য আপনাদের আজকের পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে এবং লজিক্যালি শুনতে হবে, বুঝতে হবে। দেখুন, আপনারা যারা আমার আগের বিশ্লেষণগুলো দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে গত কয়েকদিনে গ্লোবাল পলিটিক্সে কি ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেছে। আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতি এবং নিজেদের ডোমেস্টিক পলিটিক্স বাঁচাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছেন ইরানের সাথে একটা চুক্তিতে যেতে। তারা ইরানের উপর থেকে তেলের স্যাংশন তুলে নিয়েছে, 300 বিলিয়ন ডলারের মতো ফ্রিজ হওয়া ফান্ড রিলিজ করার ব্যবস্থা করেছে এবং কার্যত মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য মেনে নিয়েছে। আর এই চুক্তির পর ইসরায়েলের ভিতরে কি অবস্থা হয়েছে জানেন? সেটাও আমি আপনাদের গত পর্বে কিছুটা জানিয়েছিলাম। তাদের 92% মানুষ মনে করে এই যুদ্ধে ইরান জিতেছে, কিন্তু আসল ব্যাপারটা হলো এই পরাজয়ের গ্লানি ইসরায়েলের নেতারা এখন কিছুতেই হজম করতে পারছে না। তারা এখন পাগলের মতো এমন সব আচরণ করছে যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তারা এখন সরাসরি তাদের সবচেয়ে বড় রক্ষাকর্তা, তাদের লাইফ লাইন আমেরিকার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে। আর এর অফিসিয়াল প্রমাণ আমরা আজ পেয়েছি ইসরায়েলের প্রধান 2টি সংবাদ মাধ্যমের একদম তাজা রিপোর্ট থেকে। আজ 23শে জুন 2026 ঠিক দুপুর 12:34 ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর একটি চাঞ্চল্যকর বক্তব্য প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটি হলো PM ইসরায়েল মাস্ট ফ্রি ইটসেলফ অফ ডিপেন্ডস অন US আর্মস, ফাইট উইথ ইরান ডিপেন্ডস অন আওয়ার স্ট্রেংথ। অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন ইসরায়েলকে অবশ্যই আমেরিকার অস্ত্রের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে এবং ইরানের সাথে লড়াই এখন তাদের নিজেদের শক্তির উপর নির্ভরশীল। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, রিজার্ভ কম্বাট অফিসারদের সাথে এক মিটিংয়ে নেতানিয়াহু এই কথাগুলো বলেছেন আজই। তিনি বলেছেন তিনি আমেরিকার সমর্থনের প্রশংসা করেন ঠিকই, কিন্তু আজ তিনি বলছেন ইসরায়েলের নিজস্ব স্বাধীন অস্ত্র উপাদান ব্যবস্থা দরকার, তাদের নিজেদের অস্ত্র নিজেদেরই বানাতে হবে। তিনি দম্ভ করে বলেছেন আগামী 30 বছর পর তারা কোথায় থাকবে সেটা নির্ভর করে তাদের নিজেদের শক্তির উপর। একটু তলিয়ে ভাবুন দর্শক, আপনারা কি এই কথার পিছনের আসল ভণ্ডামিটা ধরতে পারছেন? নেতানিয়াহু এমন একটা ভাব করছেন যেন আমেরিকা তাদের কাছে এসে সাদাসাদি করছে অস্ত্র নেওয়ার জন্য, আর নেতানিয়াহু সেটা ফিরিয়ে দিচ্ছেন। অথচ আসল ব্যাপারটা হলো ওয়াশিংটন যখন ইরানের সাথে চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের পাগলামির উপর লাগাম টানার জন্য তাদের সামরিক পদক্ষেপের উপর লিমিটেশন আরোপ করছে, ঠিক তখনই
ঠিক তখনই জেরুজালেমের ভিতরে এই চরম হতাশা তৈরি হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এই রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে নেতানিয়াহু আমেরিকার উপর চরম ক্ষুব্ধ, কারণ আমেরিকা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কেড়ে নিচ্ছে। কিন্তু নেতানিয়াহু যে এই স্বাধীন অস্ত্র উপাদানের কথা বলছেন, এটা কি আদৌ সম্ভব? গত সপ্তাহে খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গত কয়েক মাসে ইসরায়েলকে রক্ষা করার জন্য যে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হয়েছে তার 3 ভাগের 2 ভাগই, হ্যাঁ দর্শক, 2/3 অস্ত্রই আমেরিকায় তৈরি এবং আমেরিকান করদাতাদের টাকায় কেনা। যে দেশটা তাদের সুরক্ষার জন্য পুরোপুরি আমেরিকার চাদরের নিচে বসে আছে, সেই দেশের প্রধানমন্ত্রী যখন গলা ফাটিয়ে বলে আমরা স্বাধীন হব, তখন সেটাকে জিওপলিটিক্সে স্ট্র্যাটেজি বলে না, সেটাকে বলে চরম হতাশা এবং অস্তিত্বের সংকট। কিন্তু দর্শক, এই হতাশা বা পাগলামি শুধু নেতানিয়াহুর একার মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েলের পুরো রাইট উইং বা কট্টরপন্থী রাজনৈতিক মহল এখন আমেরিকার উপর চরমভাবে ক্ষেপে উঠেছে। আজ 23শে জুন 2026 ঠিক দুপুর 1:02 ইসরায়েলের আর এক বিখ্যাত এবং প্রাচীন পত্রিকা হারেটজে একটা খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম শুনলে আপনি চমকে উঠবেন। শিরোনামটি হলো ক্লোজেস্ট অ্যালাই অর নাজি অ্যাপিয়ার্স, ইসরায়েলস রাইট রেসেলস উইথ ট্রাম্পস ইরান ডিল। অর্থাৎ সবচেয়ে কাছের মিত্র নাকি নাৎসিদের তোষণকারী। ট্রাম্পের ইরান ডিল নিয়ে এভাবেই লড়াই করছে ইসরায়েলের ডানপন্থীরা। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন তারা আমেরিকাকে কি ভাষায় আক্রমণ করছে? জেরুজালেম নিউজ সিন্ডিকেটের বার্ষিক ইন্টারন্যাশনাল পলিসি সাবমিটে এই ভয়াবহ নাটক মঞ্চস্থ হয়েছে। হারেটজের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এই সম্মেলনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার বলে দাবি করেছেন এবং আমেরিকার নেতাদের বিরুদ্ধে যে কোনো অবমাননাকর মন্তব্য তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু প্রেসিডেন্ট হারজগ কেন এই কথা বলতে বাধ্য হলেন সেটা বলুন তো দেখি। কারণ নেতানিয়াহুর মিত্ররা এবং ইসরায়েলি মিডিয়া আমেরিকার প্রেসিডেন্ট এবং তার প্রশাসনকে সরাসরি বিশ্বাসঘাতক বলে গালিগালাজ শুরু করেছে। হারজগ নিজেও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের সাথে আমেরিকার এই চুক্তির কারণে ইসরায়েলের ভিতরে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে $300 বিলিয়ন যে অর্থনৈতিক পুনরুদ্ধার বা স্যাংশন তুলে নেওয়ার বিষয়টা আছে, সেটা ইসরায়েলের জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু দর্শক, সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটা কে করেছে জানেন? লিকুইড পার্টির নেসেট মেম্বার আমিদ হালেভি। হারেজ জানাচ্ছে এই আমিদ হালেভি সরাসরি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে আক্রমণ করেছেন, যিনি কিনা সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধি দলের সাথে নেগোসিয়েশন করে এসেছেন। তাকে হালেভি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, যদি কেউ নাৎসিদের মতো চিন্তা করে, নাৎসিদের মতো আকাঙ্ক্ষা করে এবং নাৎসিদের মতো কাজ করে, তবে সে একজন নাৎসি। কিন্তু সমস্যা হলো আমেরিকা আজ এই কথাটা বলছে না। তিনি জেডি ভ্যান্সকে সরাসরি নাম ধরে বলেছেন, আমি তোমাকে বলতে চাই ভ্যান্স, এই ভুলগুলো একবারই করা হয়, কিন্তু একই ভুল দুবার করাটা অপরাধে পরিণত হয়। তিনি মূলত ইরানের সাথে চুক্তিতে যাওয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাৎসি জার্মানিকে তোষণ করার সাথে তুলনা করেছেন। দর্শক, একটু ভেবে দেখুন, একটু তলিয়ে দেখুন, যে আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বোমা দিচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে ফেলার জন্য, সেই আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে ইসরায়েলের এক নেতা সরাসরি ক্রিমিনাল বা অপরাধী হওয়ার হুমকি দিচ্ছে। এর মানে কি এর মানে? এর মানে হলো, কুকুর যখন পাগল হয়ে যায় তখন সে তার নিজের মালিককেও কামড়ে দেয়। আজ ইসরায়েলের অবস্থা ঠিক সেই পাগল কুকুরের মতো হয়ে গেছে। শুধু কি আমিদ হালেভি? না,
ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি আগামী নির্বাচনে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছেন, তিনিও এই সম্মেলনে এসে বড় বড় কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েল কোনো ভাসাল স্টেট, মানে দাস রাষ্ট্র নয়। ইসরায়েল আমেরিকার বন্ধু। তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন যে লেবাননে তাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, কেউ যেন তাদের যুদ্ধ থেকে আটকাতে না পারে সেই সক্ষমতা অর্জন করতে হবে। অন্যদিকে লিকুইড পার্টির মন্ত্রী গিলা গামলিয়েল তো আরও এক ধাপ এগিয়ে এই চুক্তিকে শয়তানের সাথে আলোচনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন যে এই স্বাধীন বিশ্বকে রক্ষা করার দায়িত্ব নাকি ইসরায়েলের। দর্শক, যে দেশটা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের আয়রন ডোম থেকে শুরু করে সব কিছু আমেরিকার মুখাপেক্ষী হয়ে চালায়, তারা নাকি এখন আমেরিকার দাস রাষ্ট্র নয় এবং তারা নাকি পুরো স্বাধীন বিশ্বকে রক্ষা করবে। পশ্চিমাদের অহংকার এবং ডবল স্ট্যান্ডার্ড যখন ধাক্কা খায়, তখন তাদের নেতাদের মুখ থেকে এরকমই প্রলাপ বের হয়। দর্শক, এবার আসুন সেই চরম সত্যের মুখোমুখি হই, যে সাসপেন্স আমি ভিডিওর শুরুতে তৈরি করেছিলাম। আমি বলেছিলাম নেতানিয়াহু কেন হঠাৎ করে আমেরিকার অস্ত্র না নেওয়ার কথা বলছেন এবং এর পেছনের অন্ধকার সত্যটা আসলে কি। আসুন লজিক্যালি ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করে দিই। দেখুন, নেতানিয়াহু খুব ভালো করেই জানেন যে আগামী 1 দশকে স্বাধীনভাবে অস্ত্র উৎপাদন করা ইসরায়েলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাদের সেই লজিস্টিক্স নেই, তাদের সেই ইকোনমি নেই। এই যুদ্ধ তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তাহলে তিনি কেন এই ফাঁকা বুলি আওড়াচ্ছেন? আসল ব্যাপারটা হলো, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এখন একটা নতুন 10 বছর মেয়াদী সিকিউরিটি কোঅপারেশন ফ্রেমওয়ার্ক বা বাংলায় বলতে গেলে নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলছে। দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্টে বলা হয়েছে যে এই চুক্তির মূল লক্ষ্য হলো ধীরে ধীরে ইসরায়েলকে আমেরিকার ত্রাণ বা সাহায্য থেকে বের করে এনে একটা পারস্পরিক অংশীদারিত্বের দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ আমেরিকা সরাসরি ইসরায়েলকে বলে দিচ্ছে, ভাই, তোমাকে আমি আর আগের মতো ফ্রি অস্ত্র দিতে পারবো না। আমাদের নিজেদের ইকোনমির অবস্থা খারাপ, আমাদের ডোমেস্টিক পলিটিক্স সামলাতে হবে, তোমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে। আমেরিকা মূলত ইসরায়েলকে আস্তে 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 খরচের খাতা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আর নেতানিয়াহু এই অপমান ঢাকতে চাচ্ছেন। যখন আপনাকে কেউ বাড়ি থেকে বের করে দেয়, তখন আপনি যেমন আপনার সম্মান বাঁচানোর জন্য বলেন, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, ও আমাকে আটকাচ্ছে। নেতানিয়াহু ঠিক সেই কাজটাই করছেন। তিনি তার দেশের জনগণকে এবং তার কট্টরপন্থী অফিসারদের বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা তাদের অস্ত্র দিচ্ছে না, ব্যাপারটা এমন নয়, বরং ইসরায়েল নিজেই নাকি আমেরিকার অস্ত্র নিতে চাইছে না। এটা জিওপলিটিক্যাল ইতিহাসের সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা। আর অন্যদিকে নন ওয়েস্টার্ন দেশগুলো, বিশেষ করে ইরান এবং ব্রিক্সের দেশগুলো, এই পুরো নাটকটা বসে বসে দেখছে আর হাসছে। যেমন আপনিও হাসছেন, আমিও হাসছি। ইরান কেন কোনো সর্বাত্মক যুদ্ধে না গিয়েই শুধুমাত্র তাদের স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট, যেমন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে আমেরিকাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমেরিকা বাধ্য হয়ে তাদের মিত্র ইসরায়েলের গলায় ফাঁস পড়াচ্ছে। আমেরিকা যখন বুঝতে পেরেছে যে ইরানের সাথে লাগতে গেলে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম এমন পর্যায়ে যাবে যে পশ্চিমা দেশগুলোতে বিদ্রোহ শুরু হবে, তখন তারা ইসরায়েলের সেই অটুট বন্ধনের কথা ভুলে গেছে। গ্লোবাল সাউথ আজ প্রমাণ করে দিয়েছে যে আপনি যদি ইকোনমি এবং সাপ্লাই চেনের নার্ভ বা স্নায়ুগুলো ধরে টান দিতে পারেন, তাহলে পশ্চিমা পরাশক্তিরাও নিজেদের মিত্রকে কুরবানি দিতে দ্বিতীয়বার ভাবে না। দর্শক, আমরা একটা বহুমেরু কেন্দ্রিক বিশ্বের একদম নতুন একটা অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে আমেরিকার একাধিপত্যের সূর্যাস্ত হচ্ছে আর ইসরায়েলের মতো স্টেটগুলোর অস্তিত্ব সংকটে পড়ছে। দ্য টাইমস অফ ইসরায়েল এবং হারেটজের আজকের এই রিপোর্টগুলো প্রমাণ করে
যে পশ্চিমা জোটের ভিতরে এখন ইঁদুর বিড়াল লড়াই শুরু হয়ে গেছে আর আমরা মজা নিচ্ছি। এখন আপনাদের কাছে তাই আমার একটা প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েল কি আসলেই আমেরিকার সাহায্য ছাড়া আগামী 5 বছরও মধ্যপ্রাচ্যে টিকে থাকতে পারবে, নাকি এই ফাঁকা দম্ভ দেখাতে গিয়ে নেতানিয়াহু ইসরায়েলকে একটা নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। জিও পলিটিক্সের এই গুরুগম্ভীর খবরগুলো সহজ সরল বাংলা ভাষায় আমি এভাবেই আপনাদের সামনে বিশ্লেষণ করে যাব। পশ্চিমা মিডিয়ার তৈরি করা মিথ্যের দেয়াল ভাঙতে এই ভিডিওটি তাই বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 6 বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও যুদ্ধবিরতি মানছে না নেতানিয়াহু, মানছে না ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করার নতুন নতুন বুদ্ধি বের করছে, তবে এবার নিজেদের পাতা ফাঁদেই নিজেরা পড়ে যাচ্ছে। নেতানিয়াহুর দিনটা ভালো যাচ্ছে না, সময়টা বড্ড খারাপ যাচ্ছে। 3টা দুঃসংবাদ রয়েছে নেতানিয়াহুর জন্য: একটা যুদ্ধের মাঠে, একটা কূটনৈতিক খেলায় এবং আরেকটা নির্বাচনের খেলায়। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। ব্যাটেলফিল্ডের সংবাদ নিয়েই আজকের তুর্কিপিডিয়ার লাইভের সবশেষ সংবাদটি দিচ্ছে। আজকে 21 জুন, দক্ষিণ লেবাননে এখনো যুদ্ধ চলমান। গতকাল ইসরায়েল আমেরিকার চাপে পড়ে ঘোষণা দিয়েছিল তারা লেবাননে আবারও যুদ্ধবিরতি মেনে চলবে। কোথায় মেনে চলবে? যেই জায়গাটিতে তারা দখল করে রেখেছে সেই জায়গাটিতে। মনে হচ্ছে এটা একটা যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল বোম্বিং শুরু করেছে যুদ্ধবিরতি ঘোষণা করা জায়গার বাইরে। তারা বলছে সেই জায়গায় তো আমরা যুদ্ধবিরতির কথা বলিনি। জল ঘোলা করার কত কৌশল! কিন্তু এবার যেই জায়গায় যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে সেখানেই বিপদে পড়েছে তারা। গত বৃহস্পতিবার আলী তাহের নামক একটি পার্বত্য অঞ্চল দখল করতে চেয়েছিল ইসরায়েল। তখনও কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা ছিল। রাতের আধারে গোপনে ট্যাঙ্কের বহর নিয়ে রওনা দিয়েছিল। ভেবেছিল লেবানিজ গেরিলারা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু তাদের সেই ট্যাঙ্ক বহর সামনে এগোনোর সাথে সাথেই সেখানে এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছুড়ে হিজবুল্লাহ। আমরা তাৎক্ষণিকভাবে সেই গভীর রাতেই তুর্কিপিডিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে নিউজটি জানিয়েছিলাম এবং সেখানে কয়েকটি ট্যাঙ্কে উড়িয়ে দেয় হিজবুল্লাহ। এই ঘটনায় কমপক্ষে 6 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গত 48 ঘন্টায় লেবাননে 6 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, তার মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। গতকালকে যেই 2 জন সেনা নিহতের সংবাদ দিয়েছে ইসরায়েল, স্বীকার করেছে তাদের মধ্যে এই 2 জনের ছবি আমরা পেয়েছি। শুধুমাত্র 6 জন নিহত নয়, আহতের সংখ্যা 20 জন। আহত মানে কেমন আহত? হাত পা সমস্যা হয়েছে এরকম না। একটা ট্যাঙ্কের মধ্যে যখন 4 জন ভেতরে থাকে, সেই ট্যাঙ্কটা যখন এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের দ্বারা আক্রান্ত হয়, হয় ট্যাঙ্কটা বিস্ফোরিত হয় নতুবা তাতে আগুন ধরে যায়। ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা কেমন কল্পনা করতে পারেন? ঘটনাটা সেখানেই। শুধু আহত নিহতের সংবাদেই ইসরায়েল ক্ষিপ্ত হয়নি। আপনাদের মনে থাকার কথা যে ইসরায়েলের 4 জন সেনা নিহতের পর 100 বার বোম্বিং করেছিল ইসরায়েল লেবাননে। আসল কাহিনীটা এখন বলছি। সেটা হলো মার্কাবা ট্যাঙ্কের একটিতে ইসরায়েলের 152তম ডিভিশনের প্রধান তিনি তিনি ছিলেন এবং সেই মার্কাবা ট্যাঙ্কটি যখন বিস্ফোরিত হয়, তার এবং তার সাথের সৈন্যদের কারো লাশ উদ্ধার করতে পারেনি ইসরায়েল এবং তারা সেই পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়েছিল, সেখানেও মার খেয়ে ফিরে এসেছে, ব্যর্থ হয়েছে, কোনোভাবেই তারা লাশ উদ্ধার করতে পারেনি। এখন যেই সমস্যাটা দেখা দিয়েছে, ইসরায়েল আশঙ্কা করছে তাদের সেনা অফিসারদের লাশগুলোকে জিম্মি করবে হিজবুল্লাহ। যেই বিপদে তারা পড়েছিল গাজায়, সেই একই বিপদ আসছে লেবাননে। যদি তাদের লাশগুলো সরিয়ে ফেলে হিজবুল্লাহ, তখন এই লাশ নিয়েও চলবে দর কষাকষি।
আলোচনায় এটা লেবানিজদের হাতে একটা বড় নেগোসিয়েশন চিপ হিসেবে ধরা পড়বে। ইহুদিদের ধর্মমতে তাদের লাশগুলো তাদের কাছে পবিত্র। যুদ্ধে তারা জয়ী হোক কিংবা পরাজিত হোক, লাশ তারা কখনো শত্রুর হাতে দিবে না। যে কারণে আপনারা দেখেছেন গাজা যুদ্ধের সময় গাজায় জীবিত সৈন্যদের উদ্ধার করার চেয়ে মৃত সৈন্যদের লাশ উদ্ধারকে বেশি প্রায়োরিটি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর উপর থেকে প্রচন্ড চাপ তৈরি হচ্ছে নেতানিয়াহুর উপর, যে আমাদের যেই সেনারা তোমার কথা শুনে যুদ্ধে গিয়েছে তাদের লাশ কোথায়, আমরা লাশ ফেরত চাই। সারা পৃথিবী এনে দিতে পারবে নেতানিয়াহু, কিন্তু হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলি সেনাদের লাশ পাবে তাদের সাথে আপোষ রফা ছাড়া? সম্ভবত না। ঠিক যেমনটা গাজায় ফিলিস্তিনিদের সাথে আপোষ রফা ছাড়া কোনোভাবেই সারা বিশ্বের সব শক্তি ব্যবহার করেও জিম্মিদেরকে উদ্ধার করতে পারেনি। বড় একটা নতুন জিম্মি সংকটের দিকে যেতে চলেছে কি ইসরায়েল? আগামী কয়েকদিনে সেটা স্পষ্ট হবে। তবে দ্বিতীয় যেই বিপদে পড়তে যাচ্ছে নেতানিয়াহু, সেটা সুইজারল্যান্ডে। কূটনৈতিক খেলায় ইসরায়েলের বাধা, ইসরায়েলের আপত্তিকে পাত্তা না দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি চুক্তি করেছিল। সেই চুক্তিকে ভন্ডুল করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালানো হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাতে পাত্তা দেননি। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সেই আলোচনায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সুইজারল্যান্ডে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। ওনার বিমানে ওঠার ছবি আমরা পেয়েছি। জেডি ভান্স গতকাল প্লেনে আমেরিকা থেকে রওনা দিয়েছিল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলও সুইজারল্যান্ডে এসে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ইরানের সংসদের স্পিকার গালিবাফ রয়েছেন। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই আলোচনায়, আমেরিকার সাথে ইরানের আলোচনায় এক নাম্বার টপিক হরমুজ প্রণালী না, এক নাম্বার টপিক ইরানের পারমাণবিক প্রকল্প না, এক নাম্বার টপিক ইরানের ব্যালিস্টিক মিসাইল না, এক নাম্বার টপিক লেবানন সমস্যার সমাধান। ইরান বলছে আমরা তো আলোচনায় স্থগিত করেছিলাম, আমরা তাও কূটনীতির প্রতি সম্মান দেখিয়ে আলোচনার টেবিলে আসলাম। লেবানন সমস্যা কিভাবে সমাধান করবে, লেবাননে ইসরায়েলি সৈন্যদেরকে কিভাবে থামাবে সেটা আমাদেরকে জানাও। এবং শুধু তাই নয়, লেবাননের প্রতিটি ইঞ্চি মাটি থেকে ইসরায়েলি সেনাদেরকে প্রত্যাহার করতে হবে। তার আগে আমরা পারমাণবিক অন্য কোনো বিষয়ে আলোচনায় শুরুই করব না। এই জায়গায় তৃতীয় একটি বিপদে পড়তে যাচ্ছে নেতানিয়াহু। সেই বিপদটি কি হতে যাচ্ছে সেটি এখন বলবো। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, আমি কনফিডেন্ট যে আমি নেতানিয়াহুকে থামাতে পারবো, আমি কনফিডেন্ট আমি লেবাননের যুদ্ধ বন্ধ করতে পারবো। কিভাবে এত কনফিডেন্ট? এবার আমেরিকা শুরু করেছে নতুন খেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা গোপনে যোগাযোগ করছে নেতানিয়াহুর প্রধান বিরোধী দল আমেরিকা, ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী আহ, বেন আহ, বেনিত নাফতালির সাথে যোগাযোগ শুরু করেছে। বেনিত নাফতালি এর আগে একমাত্র রাজনীতিবিদ যিনি নেতানিয়াহুকে পরাজিত করেছিল এবং মাঝখানে সরকার গঠন করেছিল। বেনিত নাফতালির সাথে এবার যুক্ত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেন কোথ, যে কিনা কিছুদিন আগে নেতানিয়াহুর ক্যাবিনেটের মন্ত্রী ছিল। এই দুইজন একসাথে হওয়ায় নেতানিয়াহুর পরাজয়ের বিষয়টা অনেকটাই 50-50 চান্স। খুব দ্রুত জনপ্রিয়তা বাড়ছে বিরোধী দলের, নেতানিয়াহু অজনপ্রিয় হয়ে যাচ্ছে। এই জায়গায় মার্কিন সমর্থন যদি নেতানিয়াহুর পাশ থেকে সরে নাফতালির দিকে সরে গিয়েছে, এইরকম একটি মেসেজ যায় ইসরায়েলের রাজনীতিতে, তাহলে রাতারাতি নেতানিয়াহুর জায়গায় নাফতালির জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে নেতানিয়াহুর কি করতে হবে? নেতানিয়াহুকে তখন
মার্কিন প্রেসিডেন্টের কাছে আসতে হবে। ইহুদিরা সবসময় বিজয়ী প্রার্থীর পাশে থাকতে চায়, সবসময়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশন আসলে আপনারা যারা আমেরিকা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, ইসরায়েলি লবিগুলো কিন্তু ২ জন প্রার্থীর জন্যই টাকা পয়সা তোলে। তাদেরকে টাকা পয়সা দেয়। কিন্তু যে জয়লাভ করে সবাই তার দিকে চলে আসে এবং তখন তাকে চাপ দেয়, "আমরা তোমাকে কত টাকা দিলাম, আমাদের লোকগুলোকে তোমার ক্যাবিনেটে নেও। আমাদের ইসরায়েলের জন্য এইটা দাও, সেটা দাও।" ঠিক তেমনি ভাবে ইসরায়েলের রাজনীতিতে হয়েছে এর উল্টোটা। যখন কেউ বুঝতে পারে যে আমেরিকান প্রেসিডেন্টের সাপোর্ট এই প্রার্থীর উপর আছে, তখন সবাই বুঝে নেয় এই প্রার্থী জয়লাভ করছে এবং তার ভোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প এখানে একটা চিকন বুদ্ধির খেলা খেলছেন। তিনি সরাসরি নয়, তিনি তার কর্মকর্তাদের দিয়ে মেসেজ পাঠাচ্ছেন, নাফতালিকে বলে দাও প্রস্তুত হতে। নেতানিয়াহু আমার সাথে বেশি বাড়াবাড়ি করছে, আমার মুখের উপর কথা বলছে, আমাকে অপমানিত করছে। আমি এমন ভাবে নেতানিয়াহুকে একটা শিক্ষা দিব, সেটা নেতানিয়াহু টের পাবে। নেতানিয়াহুর ক্যাবিনেটের মন্ত্রীরা নিয়মিতই ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ-বিদ্রূপ করছে, ডোনাল্ড ট্রাম্পকে অপমান করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তার সর্বশেষ নজির নেতানিয়াহুর একজন এমপি, ইসরায়েলি একজন এমপি, যে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইলেকশন ক্যাম্পেইনের যে টুপি মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই টুপিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। চলুন দেখে আসি সেই দৃশ্যটি। נכון? כבר פחות מתאים, נכון? זה הרבה יותר טוב. ইসরায়েলিদের স্বার্থ রক্ষা না হওয়ায় আমেরিকান টুপি তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বিষয়টি নিয়ে বারবার নেতানিয়াহু হুঁশিয়ার করেছে, দেখো, যেই গাভী দুধ দেয় সেই গাভীকে লাথি দিও না। যেই ইসরায়েলকে আমেরিকা সবসময় দেখে শুনে রাখে, অস্ত্র দেয়, টাকা পয়সা দেয়, এতটা বাড়াবাড়ি করো না। কিন্তু কে শুনে কার কথা? এবার নেতানিয়াহুর জন্য ৩টি বড় বিপদ নেতানিয়াহুর রাজনীতির ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। যারা দেরিতে লাইভে এসেছেন তাদের জন্য আরেকবার জানাচ্ছি। নাম্বার 1 বিপদ, ইসরায়েলের ৬ জন সৈন্য নিহত, ২০ জন সৈন্য আহত হয়েছে লেবাননে গত ৪৮ ঘন্টায়। কিন্তু আহত সৈন্যদের লাশ ফেরত আনতে পারেনি ইসরায়েল। তাদের লাশ বিভিন্ন মার্কাভা ট্যাঙ্কের ভিতরে রয়ে গিয়েছে এবং সেগুলোকে গোপনে সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ। তৈরি হতে পারে বড় জিম্মি আশঙ্কা, জিম্মি সংকট। এই টেনশনে রয়েছে ইসরায়েল। দ্বিতীয়ত, লেবাননের বিষয়ে আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে। এই মুহূর্তে ইসরায়েলি আপত্তিকে তোয়াক্কা না করে সুইজারল্যান্ডে সমবেত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ কূটনীতিবিদরা। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স পৌঁছে গিয়েছেন সুইজারল্যান্ডে এবং সেখানে রয়েছেন ইরানের ইরানের সংসদের স্পিকার এবং ফরেন মিনিস্টারও। ১ নম্বর আলোচনার এজেন্ডা লেবানন এবং আমেরিকা ইসরায়েলকে চাপে ফেলতে, নেতানিয়াহুকে নতি স্বীকার করাতে এবার বিরোধী দলের নেতার সাথে যোগাযোগ শুরু করেছে। বিরোধী দলের নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী বেনিট নাফতালির সাথে ট্রাম্পের প্রশাসন যোগাযোগ শুরু করেছে। এই সংবাদে প্রচন্ড রকম পেরেশানির মধ্যে রয়েছে নেতানিয়াহু। নেতানিয়াহু ভেবেছিল আগামী অক্টোবর পর্যন্ত লেবানন যুদ্ধটিকে এক্সপান্ড করবে, একটা যুদ্ধ উত্তেজনা রেখে ইসরায়েলের জনগণকে দেশপ্রেমের দীক্ষা দিয়ে ভোট আদায় করবে। কিন্তু আজকের সুইজারল্যান্ডের আলোচনা থেকে বড় ধরনের ঘোষণা আসতে পারে। ইসরায়েলের বা নেতানিয়াহুর এই যুদ্ধ খেলা হয়তো শেষের দিকে। যদি সেই ধরনের কোনো সংবাদ আসে, আপনারা তুর্কিপিডিয়া নিউজ থেকে আপডেট পাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আমরা প্রতিদিন কয়েক ঘন্টা ব্যবধানে মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদগুলো বস্তুনিষ্ঠভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন, তুর্কিপিডিয়া নিউজ সাবস্ক্রাইব করলে নিয়মিত মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের আপডেট সংবাদগুলো পাবেন। যারা আমাদের সংবাদ নিয়মিত দেখছেন, আমাদের সংবাদগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আজকের লাইভটি শেষ করছি একটি দুঃখজনক সংবাদ দিয়ে। আল জাজিরার সাংবাদিক, ক্যামেরাম্যান আহমেদ সামির ওয়াসাহ
নিহত হয়েছেন গাজায়। আল জাজিরার এই সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তার আগে ২ মাস আগে ওনার আপন ভাই সাংবাদিক মোহাম্মদ ওয়াসেহের নিহত হয়েছিল। লেবাননের দিকে সবার মনোযোগ থাকলেও গাজায় আক্রমণ কমায়নি ইসরায়েল। নিয়মিত বিরতিতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজার হামলার বিষয়গুলোকে যারা ক্যামেরায় ধারণ করে, যেই সাংবাদিকরা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরে, তাদেরকেও টার্গেট করছে ইসরায়েলি বাহিনী। লেবাননে চলছে তীব্র হামলা, গাজায় চলছে ধীর গতির হামলা। ধীরে ধীরে গাজাকে গিলে ফেলার চেষ্টা করছে। এবং গতকালকেও ইসরায়েলের মন্ত্রী স্মট্রিচ বলেছে, পুরো গাজাকে আমাদেরকে দখল করতে হবে। শুধু দখল করলে হবে না, গাজা থেকে ফিলিস্তিনিদের বের করতে হবে। শুধু বের করলে হবে না, গাজায় ইসরায়েলিদেরকে আবারও বসতি স্থাপন করতে হবে, তাহলেই সমস্যার সমাধান। তবে লেবাননের একটা পাহাড় যারা দখল করতে পারেনি, তারা গাজা দখল